আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTV সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের সর্ববৃহৎ অঙ্গকে বলা হয় ত্বক বা চামড়া। দর্শক, আমরা জানি আমাদের ত্বকে নানান ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বা ঋতু পরিবর্তনের সাথে সাথে এই সকল চর্মরোগ, নতুন নতুন চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমরা অনেক আগে থেকেই এই সকল চর্মরোগের চিকিৎসা সম্পর্কেও কম বেশি জানি, কিন্তু আধুনিকতম চিকিৎসায় অনেক চর্মরোগের চিকিৎসা খুব সহজ এবং সহজলভ্য হয়েছে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চাই শীতকালীন চর্মরোগ এবং চর্মরোগের আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টর সিনথিয়া আলম, সহকারী অধ্যাপক, ইউনাইটেড মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই তা হলো শীতকাল পড়েছে। এখন এই শীতকালীন চর্মরোগ হিসেবে আপনাদের কাছে কোন কোন ধরনের রোগীরা আসছেন নিয়মিত, বা আপনারা কোন কোন ধরনের রোগকে পাচ্ছেন? শীতকালে আমাদের অনেক ধরনের রোগ দেখা যায় যেগুলো সাধারণত ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে আসে। সেই ত্বকের রোগ, সেই চর্মরোগগুলো নিয়েই রেগুলার চেম্বারে কিছু পেশেন্ট আসে। তার মধ্যে দেখবেন সোরিয়াসিস খুব ইম্পর্টেন্ট। সোরিয়াসিস এই সময় শীতকালে বেড়ে যায়। সোরিয়াসিসের পেশেন্ট আসে, এক্সিমার পেশেন্ট তো আমরা পাই, অহরহ পাই, কিন্তু শীতকালে একটু বেশি পাই। কারণ হচ্ছে শুষ্ক হয়ে যাওয়ার জন্য ট্রিগার করে, তো সেই কারণে দেখা যায় সোরিয়াসিস এক্সিমার পেশেন্টও আমরা পাই। হ্যাঁ, এছাড়া আমরা অন্য সময় কিন্তু স্ক্যাবিস মানে সারা বছরই পাই, কিন্তু এই সময়ও এখন ইদানিং দেখি অনেক বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ কোনো রোগ কি দেখা দিতে পারে শীতকালীন চর্মরোগ হিসেবে? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে অনেক ধরনের রোগ শুষ্কতার কারণে ত্বক যেহেতু শুষ্ক হয়ে যায় সেহেতু দেখা দেয়। হ্যাঁ, কিন্তু এ পাশে আপনি যদি বলেন বয়স্কদের ক্ষেত্রে, বয়স বাড়ার সাথে সাথে ত্বকের এজিং হয়। এজিং হলে ত্বক শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু তাদের কিছু রোগ শুষ্কতার কারণে চলে আসে। দেখবেন কোনো ধরনের সাইন সিমটম ছাড়াই, কোনো ধরনের কোনো রকম উপসর্গ ছাড়াই শুধুমাত্র দেখবেন চুলকায়। এই চুলকানোটা শুধু ত্বকের চুলকানোটাই তাদের এই প্রবলেমটা দেখা যাচ্ছে যে ত্বকে কিছু নেই, কোনো রেডনেস বা কোনো ধরনের প্যাপিউস বা হচ্ছে অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র তারা চুলকানো নিয়ে আসে, যে রাতে ঘুমাতে পারছে না বা দিনে সারা দিনই চুলকাচ্ছে। তখন আমরা বলি যে যেহেতু শীতকালে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, তৈলগ্রন্থি থেকে তৈল সিক্রেশন যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয়, তখন তাদের চুলকানোটাও কিন্তু বেড়ে যায়। তো এটা নিয়ে আসে। আপনি যে রোগগুলোর কথা বললেন বা যে রোগীদের আগমনের কথা বললেন আপনাদের চেম্বারে নিয়মিত আসছে, সেখান থেকে আমরা সোরিয়াসিস সম্পর্কে প্রথমে আপনার কাছে শুনেছি। আমরা জানি যে সোরিয়াসিস একটি লাইফ টাইম রোগ এবং দীর্ঘদিন ধরে এটি চিকিৎসা করতে হয়। এটির আসলে চিকিৎসা পদ্ধতি খুব সংক্ষেপে এবং আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আপনি কি বলতে চান সেটি একটু বলবেন। সোরিয়াসিস কিন্তু শুধুমাত্র সারা বছরই থাকে, এবং যাদের থাকে এটা কিন্তু কন্টিনিউয়াস, মানে এটা থাকবে। এটা টোটালি ট্রিটমেন্ট দিয়ে কিউরেবল না, বাট এটা কমায় রাখা সম্ভব। পুরোপুরি নিরাময়যোগ্য নয়, বাট কন্ট্রোলেবল, এবং কন্ট্রোলে রাখলে দেখা যায় তারা স্বস্তিতে থাকতে পারে বা তাদের প্রবলেম হয় না। তো সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা মেইনলি তাদেরকে বলি আপনার ত্বকে অন্য কিছু লাগবে না, শুধু ময়শ্চারাইজার ব্যবহার করেন। হ্যাঁ, ময়শ্চারাইজার ব্যবহার করেন। শীতকালে বেড়ে যায় কারণ শীতকালে ত্বকের শুষ্কতা আমরা কিন্তু নরমালি হচ্ছে। তো সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে ওদের এই রোগগুলো উৎপত্তি হয় শুষ্কতার কারণে, যাতে করে শুষ্ক না হয় নতুন করে সেটি খেয়াল রাখতে প্রচুর ময়শ্চারাইজার দিতে হবে। ময়শ্চারাইজার সেটা যে কোনো ময়শ্চারাইজার হতে পারে। এর সাথে আমরা কিছু ট্রিটমেন্ট দেই, সেটা ইমিউনোমডুলেটর হিসেবে কিছু ক্যালসিপোট্রায়ন বা আমরা কিছু ক্রিম, অয়েন্টমেন্ট, টপিক্যাল ট্রিটমেন্ট দেই যখন অল্প জায়গায় থাকে। এটা আবার কি প্রকার ভেদে সোরিয়াসিস কতটুকু জায়গা বডি পার্ট ইনভলভ করে এটার উপর কিন্তু ট্রিটমেন্টটা আমরা ভাগ করা। হ্যাঁ, তো সে যখন একজনের 10 থেকে 30 ভাগের মাঝে থাকে তখন কিন্তু ট্রিটমেন্টটা আমরা টপিক্যালি রাখার চেষ্টা করি, পাশাপাশি ফটোথেরাপি দেই। এখন আপনি যেটা বললেন আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসায় কিন্তু সোরিয়াসিসের বায়োলজিক্স এখন খুব বেশি দেখা যায়। বায়োলজিক্স অনেক আগে এসছে,
তো সোরিয়াসিসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে এবং সোরিয়াসিস এটাতে ব্যবহার করলে অনেকটাই কন্ট্রোলে রাখা পসিবল হচ্ছে। আচ্ছা, ট্রিগারটা কম হয়। এর পাশাপাশি আমরা ইমিউনোমডুলেটর দিচ্ছি ফটোথেরাপি। হ্যাঁ, ফটোথেরাপি যেমন আগে আমরা UVA প্লাস সোরালেন দিতাম, তো এখন আমরা UVB দিচ্ছি, মানে এখন দিচ্ছি, আগেও দিত, কিন্তু UVB ন্যারো ব্যান্ড UVB ফটোথেরাপিতে ইমপ্রুভমেন্টটা খুবই ভালো হয় এবং ফটোথেরাপি দিলে এটা কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব, প্লাস হচ্ছে পেশেন্ট কিন্তু আরেকটা জায়গায় ট্রিগার বা নতুন করে আসে না, মানে নতুন কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে না। জি, সোরিয়াসিস সম্পর্কে একটি ধারণা রয়েছে যে এটি কি ছড়াচ্ছে কিনা, বা অনেকের ভুল ধারণা রয়েছে যে একজন থেকে এটি আরেকজনকে ছড়ায় কিনা, এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। না, সোরিয়াসিস ছোঁয়াচে না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় হয় না। যা ট্রিগার করে শুধুমাত্র সেই এটাতে দেখা যায়, তাদেরই সিমটমগুলো দেখা যায়। এটা বডি পার্টের এক জায়গা থেকে, মেইনলি আমরা বলি প্রেসার এরিয়াতে হয়, গোড়ালি, দেখবেন যে নি জয়েন্ট, তারপরে হচ্ছে কনুই, তারপরে নাকেল, এই প্রেসার এরিয়াগুলোতে হয়, স্কাল্পেও হয়, বডি পার্ট, আদার বডি পার্টও ইনভলভ হয়, হতে পারে একজন থেকে আরেকজনের হবে না, যার হয় তার ক্ষেত্রে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। জি, আপনার কাছে আমরা আধুনিক চিকিৎসা সম্পর্কে এটি জানলাম যে আপনারা ফটোথেরাপি দিচ্ছেন বা বিভিন্ন রকম ইমিউনোমডুলেটর বায়োলজিক্স ব্যবহার করছেন। এক্সিমা সম্পর্কেও আপনি বলছিলেন যে এক্সিমা শীতকালে বেশি দেখা দেয়। এক্সিমার পেশেন্টদের ক্ষেত্রে বা ট্রিটমেন্ট সম্পর্কে আপনার পরামর্শ কি? এক্সিমার পেশেন্টের ক্ষেত্রে আমার, যেহেতু তাদের শুষ্কতার কারণে এটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলি ময়শ্চারাইজার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তারা দেখা যায় কি এক্সিমার পেশেন্টরা এই সময়টাতে একটু বেশি পানির কাজ করলে এটা ট্রিগার করে। আবার অনেকে সাবান, ডিটারজেন্ট এগুলো ব্যবহার করার কারণেও কিন্তু এটা বেড়ে যায়। পানি বা বিভিন্ন রকম কেমিক্যালস, সাবান, ডিটারজেন্টের ব্যবহারের ফলে আবার দেখবেন যে যেহেতু করোনার সময় থেকে আমাদের স্যানিটাইজ করার একটা অভ্যাস দ্বারা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের স্যানিটাইজ করলেও এটা ট্রিগার করে, বা হচ্ছে এক্সিমা শুষ্ক হয়ে যায়, তখন এই জিনিসটা বারবার আসে এবং শুষ্কতার কারণেই দেখা যায় সিমটমগুলো আরো বেশি মানে অ্যাকিউট লেভেলে চলে আসে। জি, এটা কিউরেবল কিনা বা এটার আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আপনার অন্য কোনো পরামর্শ রয়েছে? এক্সিমার ক্ষেত্রেও সেম, এদেরকে মানে কিছু নিয়ম যদি মানতে পারে তাহলে এটা কন্ট্রোলেবল। তো কিছু নিয়মের মধ্যে এই শীতকালীন সময়ে আমি বলবো তারা গরম পানিতে শাওয়ার নেবে না। জি, গরম পানিতে শাওয়ার নেবে না, এটা চেষ্টা করবে তারা এই সময়টাতে এই নাতিশীতোষ্ণ বলতে কুসুম গরম পানিতে শাওয়ার নিতে পারে। পাশাপাশি তারা ডিটারজেন্ট থেকে একটু মানে ডিটারজেন্টের ব্যবহারটা কমায় আনবে, প্লাস হচ্ছে সাবান, হ্যাঁ, বা অনেকে শাওয়ার জেল ব্যবহার করে, হার্ড সোপ ব্যবহার করা যাবে না। তো এই জিনিসগুলো যদি কন্ট্রোল করে, হার্ড সোপ মানে মৃদু বলতে কি ক্ষার কম হবে, হ্যাঁ, এই সাবানগুলো থেকে ওরা অনেকেই যদি ব্যবহার থেকে একটু বিরত থাকে তাহলেই দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো একটু কন্ট্রোলে রাখা সম্ভব হয়। বিভিন্ন ধরনের কেমিক্যালসের ব্যবহার সম্পর্কে আপনি বলছিলেন যে এক্সিমার ক্ষেত্রে এই ধরনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং কুসুম গরম পানিতে তারা গোসল করতে পারেন, সেটি আপনি উল্লেখ করেছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি শেরপুর থেকে বাদশা বলছিলাম। জি বলুন, শুনছি। স্যার, আমার চুলকানি প্রায় মাসখানিক থেকে যে দুই উড়েতে সাইডে একটু করে রাত্রে ঘুমাইলে চুলকানিটা বেশি হয়। এটা আমি একটা ডার্মোম্যাক্স একটা ক্রিম ব্যবহার করতেছি, তারপরে কমতেছে না। জি, কোন এরিয়ায় আপনার চুলকানিটি হচ্ছে, কোন জায়গাটি এফেক্ট হচ্ছে সেটি বলবেন একটু। এই যে নিচের মানে উড়েতে দুই সাইড। জি, ঠিক আছে, আপনার বয়সটা একটু বলবেন। বয়স 50। আপনার আর কিছু জিজ্ঞেস করবার আছে আমাদের দর্শককে? এটা কি আপনি ডার্মোভেট বা যেই মেডিসিনটার নাম বলেন, এটা কি আপনি শুরু থেকে ব্যবহার করছিলেন? প্রথম দিকে যখন আপনার এটা দেখা যায় তখন কি রকম ছিল, বা তখন চুলকানি কি কোনো এক জায়গায় সীমিত ছিল? এক জায়গায় সীমিত আছে, হালকা হালকা একটু সাদা। ওটা আমি ডার্মোভেট ব্যবহার করছি প্রায় 3 মাস আগে। এরপরে আবার সমস্যা পর আবার আমি ডার্মোভেক্সটা ব্যবহার করলাম, এখন কমতেছে না। এটার জন্য কোন মেডিসিন দিয়ে ব্যবহার করলে ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। জি বলুন। উনার এই বিষয়টা বলার কারণে আমি এই বিস্তারিত একটু বলতে চাই এই নিয়ে। উনার যে সমস্যাটা ফার্স্টে হয়েছিল, এটা কিন্তু আমার যতটুকু হিস্ট্রি থেকে মনে হলো এটা ফাঙ্গাল ইনফেকশন ছিল। তো কিছু সাইট আছে, এই সাইটগুলোতে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়। তো
তো এই ফাঙ্গাসের কারণে তখন ওরা ফার্মেসি বা অন্যান্য কারো পরামর্শ নিয়ে কিছু স্টেরয়েড ব্যবহার করে। এই স্টেরয়েড ব্যবহার করার কারণে তখন টেম্পোরারি রিলিফ পায়, কিছুদিনের জন্য এটা কমে থাকে, কিন্তু যখন পরবর্তীতে আসে এটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। জি, এবং ওনার ক্ষেত্রেও সম্ভবত সেটি হয়েছে, যেহেতু উনি ডার্মোভেট জাতীয় বা স্টেরয়েড জাতীয় লোকাল অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন, অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করেননি। তো যাদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হবে তারা কিন্তু কোনোভাবেই মানে কোনো মতেই ব্যবহার করতে পারবে না স্টেরয়েড। এটা স্টেরয়েড দিলে টেম্পোরারি রিলিফ হবে, কিন্তু এটা পরবর্তীতে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিলেও সারতে চায় না। তখন দেখা যায় এই পেশেন্টগুলো যখন চেম্বারে আসে তাদের এক জায়গা থেকে এটা টোটাল বডিতে চলে যায়। তো আমি তাদেরকে বলবো, ওনার ক্ষেত্রে আমি বলবো আপনি একজন ডক্টর দেখান, বলতে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান। দেখা যায় কি আপনারা ফার্মেসি থেকে কিছু মেডিসিন নেওয়ার কারণে এই জিনিসগুলো মানে খারাপ পর্যায়ে চলে যায়। চর্মরোগ এই অ্যান্টি ফাঙ্গাল নিলে এটা কিন্তু আপনার সমাধান হয়ে যেত। এখন এটা আপনি স্টেরয়েড ব্যবহার কারণে এটা আপনার দীর্ঘস্থায়ী হচ্ছে, এটার জন্য আপনার ভোগান্তিও বেশি হচ্ছে। জি, অবশ্যই তিনি অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ঔষধ ব্যবহার করবেন এবং সেই সাথে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং যে সকল জায়গায় আসলে ছত্রাকজনিত বা ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল জনিত ঔষধ ব্যবহার করার প্রয়োজন, সেখানে আমরা যাতে হর হামেশাই স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার না করি চিকিৎসকের পরামর্শ ছাড়া, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। আপনি এক্সিমা সম্পর্কে বলছিলেন যে কিছু কিছু কেমিক্যালস এবং অন্যান্য নিয়ম কানুন সম্পর্কে আপনি আর যদি কিছু বলতে চান এক্সিমার পেশেন্টদের। আচ্ছা, এক্সিমার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এক্সিমা আর আদার্স কিছু স্কিন ডিজিজ সেম টাইপের হওয়ার কারণে ডায়াগনোসিসটা ঠিকমতো হয় না। জি, দেখা যায় চর্মরোগে কোনো রোগীর যদি কোনো ধরনের কোনো উপসর্গ দেখা যায়, তারা কিন্তু বাসায় কোনো একটা অয়েনমেন্ট বা একটা ফার্মেসি থেকে কিছু অয়েনমেন্ট কিনেই ব্যবহার করে স্টার্ট করে। তো ঠিক আছে, তো তারা যদি এটা করে পরবর্তীতে এটা কিন্তু ডায়াগনোসিসটা প্রপার না হওয়ার কারণে, ভুল ওষুধ ব্যবহার করার কারণে তার এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তো এই ধরনের ডিজিজের ক্ষেত্রেও হয়। এখন যখন আমাদের একজন এক্সিমা পেশেন্ট আসে, তার কিন্তু কোথায় হচ্ছে, হাতে পায়ে বা অন্য বডি এরিয়াতে কিনা, এটার জন্য কিন্তু যেটা দেওয়া হয় অনেক পটেন্ট একটা স্টেরয়েড দিয়ে দেয়। তো আমি বলবো যারা এটা এক্সিমার ক্ষেত্রে যখন কোনো ট্রিটমেন্ট করা হয়, আমরা কিন্তু মাইল্ড স্টার্ট করি এবং জায়গা ভেদে, স্থান ভেদে, মানে বডি পার্ট এরিয়া অনুযায়ী আমরা কিন্তু স্টেরয়েডটা দেই। সবার ক্ষেত্রে না, এটার সাথে কিছু আদার্স কিছু কাউন্সিলিংও থাকে। অবশ্যই কিছু কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন আবরার, আমি টাঙ্গাইল থেকে বলতেছি। জি বলুন, শুনছি। আমার ওয়াইফের হচ্ছে কিছু লাল লাল ছোট ছোট গোটা উঠছে পিঠে এবং এরকম, এগুলা কি মানে করোনার টিকা থার্ড ভ্যাকসিনের ইম্প্যাক্টে হচ্ছে কিনা, বা এরকম এগুলো ফ্রিকোয়েন্টলি হচ্ছে কয়েকদিন পর পরই, মানে বিভিন্ন জায়গায় চুলকানি হয়, তারপরে এই প্রবলেমগুলো দেখা যায়। আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা আমাদের দর্শককে? আচ্ছা, এটা কি আপনাদের সব ফ্যামিলি সবারই হচ্ছে নাকি শুধুমাত্র আপনার ওয়াইফের ক্ষেত্রেই হচ্ছে? না, আমার হচ্ছে না, আমার শুধুমাত্র আমার ওয়াইফেরই হচ্ছে এবং কয়েকদিন পর পরই হয় আর কি, মানে এখন আবার দেখা যাচ্ছে। কোনো ওষুধ ব্যবহার করেছেন আগে? না, ওষুধ তেমন ব্যবহার করা হয় নাই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ট্রাই করে আর কি, মানে ওষুধ এভাবে ব্যবহার করা হয় না। জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি, বলুন। ওনার হিস্টোরি অনুযায়ী আমি বলতে চাই যে ওনার এই যে ছোট ছোট দানা দানা যেটা বললো, এই ধরনের তো অনেক ধরনের চর্মরোগী উপসর্গ হিসেবে দেখা যায়, কিন্তু ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা আমি মনে করি এটা স্ক্যাবিস হওয়ার চান্স বেশি। তো এটা থেকে থেকে হয়, ছোট ছোট দানা দানা যখন ফুসকুনির মতো হয়, এটা প্রথম দিকে দেখা যায় অল্প জায়গায় থাকে, রাতে চুলকানিটা বেড়ে যায়, জি প্রচুর চুলকায়। তো ফ্যামিলি মেম্বাররা ইনভলভ কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ভালো তাদের দেখা যায় আক্রান্ত একটু পরের দিকে হতে পারে। এটা ওনারা মনে করে যে করোনার জন্য হচ্ছে কিনা। তো আমি এটা বলতে চাই, করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে এই ধরনের প্রবলেমগুলো অনেকেই ফেস করছে। এটা কিন্তু করোনার ভ্যাকসিনের কারণে আমার মতে, আমি আমার চেম্বারে বা আমি যতটুকু রিসার্চ বা স্টাডি করে দেখেছি, সেক্ষেত্রে আমি বলতে চাই এই করোনার ভ্যাকসিনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকেরই কমে গেছে। সেটি একটি কারণ হতে পারে। এই কারণেই দেখা যায় কিছু চর্মরোগ খুবই দ্রুত, যেমন স্ক্যাবিস ছাড়াও আরো কিছু ফাঙ্গাল ইনফেকশন, এগুলো খুব দ্রুত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে হচ্ছে। ডায়াবেটিস যাদের বা ক্রনিক ইলনেস যাদের আছে, বিভিন্ন কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। আপনি সেটি বলতে চেষ্টা করেছেন। আমরা স্ক্যাবিস নিয়ে কথা বলছিলাম। স্ক্যাবিস আসলে কাদের ক্ষেত্রে হতে পারে?
হলে লক্ষণটা কিভাবে প্রকাশ পায়, কোন কোন শরীরের অংশে স্ক্যাবিজ রোগটি হয়ে থাকে এবং নিয়ম কানুনগুলো কি পালন করতে হয় স্ক্যাবিজ দূরীকরণের জন্য সেটা একটু বলবেন। আচ্ছা, স্ক্যাবিজ রোগ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো কারো হতে পারে, সবারই হতে পারে, কিন্তু বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে সেক্ষেত্রে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে। এর স্ক্যাবিজ যখন হবে প্রথম দিকে দেখা যাবে যদি ধরেন বাসার একজন মেম্বার আক্রান্ত হয় তার ছোট ছোট দানা দানা ফুসকুনির মতো দেখতে পারবেন। এটা তার রাত্রে বেশি চুলকাবে। বাচ্চার ক্ষেত্রে চুলকাতে চুলকাতে একদম ওই জায়গা থেকে রক্ত বের করে ফেলে, স্কোরিয়েশন মার্ক থাকে আমরা বলি, হ্যাঁ। তো এত বেশি চুলকায়, এটা রাতে চুলকানোটা বেড়ে যায়। যখন একজন আক্রান্ত হয় পরবর্তীতে ফ্যামিলি মেম্বাররা আস্তে আস্তে আক্রান্ত হওয়ায় স্টার্ট হয়। যখন ঘনত্ব বাড়তে থাকে বা দেখা যায় পোকাটা, এটা তো একটা মাইট, হ্যাঁ, প্যারাসাইট। তো এই পোকাটা ডিম পাড়ে, ওই ডিমটা যখন আস্তে আস্তে ত্বকের নিচে যায় বা এটা কিন্তু শুধুমাত্র শরীরে থাকে না, এটা কাপড় বা হচ্ছে ধরেন আমাদের চেয়ার টেবিল তারপরে বেডশিট সব কিছুতেই কিন্তু থাকতে পারে। তো এই ক্ষেত্রে যাদের স্ক্যাবিস হয় শুধু একাই আক্রান্ত হয় না, পরিবারের অন্যান্য মেম্বাররাও আক্রান্ত হয়। তাদের ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্টের মধ্যে আমরা লোশন এটা দিচ্ছি, এটা দেখা যায় কি পারমেথ্রিন, কোটামেটন, এগুলো লোশনগুলো আমরা দেই। এগুলোর কিছু নিয়ম আছে, বলে দেই যে একদম বাচ্চাদের ক্ষেত্রে মুখমণ্ডল থেকে পা পর্যন্ত, আর বয়স্কদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে গলার নিচ থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে, বিশেষ করে ভাঁজযুক্ত এরিয়াগুলোতে ভালো মতো দিয়ে 8 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে দেখা যাবে এটা শাওয়ার নিতে হবে, নির্দিষ্ট দিন বলে দিই, হ্যাঁ, প্রথম, দ্বিতীয় এবং অষ্টম দিন এভাবে বলি। যাদের ক্ষেত্রে বেশি হয় তাদের ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2 দিন করে আমরা লাগাতে বলি মেডিসিন। এর পাশাপাশি আমরা কিছু খাওয়ার জন্য ওষুধও দিয়ে থাকি। কিছু খাওয়ার জন্য ওষুধও দিয়ে থাকেন বা অন্যান্য কিছু পরামর্শ আছে সেটি আমরা শুনবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি দর্শক, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। জি, আমার বাড়ি গাইবান্ধা। আমার নাতি বয়স 16 বছর, ও ক্লাস 10-এ পরে, এবার এসএসসি পরীক্ষা দেবে। ওর পায়ের গোড়ালির দিকে এই একজিমার মতো খুব সমস্যা হয়, রাত্রে ও ঘুম পাতে পারে না, উঠি চিল্লে করে, মানে খুব করে, পানির ভিতরে পা চুবে দেয়, ঘুম হয় না, বসে থাকে, এটা খুব সমস্যা। জি, কখনো চিকিৎসকের কাছে ফেটে গেছে গোড়ার দিক, চামড়া ফেটে গিয়েছে, কোনো ঔষধ ব্যবহার করছেন? তো বিভিন্ন রকমের ক্রিম দেওয়া হয়, যে কম্বোসিট, এই ধরনের বিভিন্ন ধরনের ক্রিম দেওয়া হয়, কিন্তু খুব একটা পাচ্ছি না। কাজে আপনার যদি গোড়ালির দিকে চামড়া ফেটে গিয়েছে সেটি আপনি বলতে চাইছেন। জি, আপনাকে ধন্যবাদ এই বিষয়টির জন্য কথা বলছি। জি, পায়ের গোড়ালির দিকে বা পায়ের তলায় চামড়া ফেটে গিয়েছে যেটি খুব চুলকায় বা খুব ইরিটেটিং করছে, এটা এরকম অনেকেই এরকম সমস্যায় ভুগছেন। কি পরামর্শ হতে পারে? শীতে এটা বেড়ে যায়, হ্যাঁ, গোড়ালি যেহেতু ফেটে যাচ্ছে তার আগে থেকে এখানে না পায়ে যখন কোনো ধরনের কোনো স্কিন ডিজিজ হয়, এটা কিন্তু ফাঙ্গাসও হতে পারে, হ্যাঁ, টেনিয়া পেডিস বলি আমরা, এটা আদার্স অন্যান্য ডিজিজের মধ্যেও পড়তে পারে। এটা যে এক্সিমা, এটা শিওর হতে হবে উনি যদি আসতেন, বা আমরা এটা ডায়াগনোসিসটা প্রপার হতে হবে। এর মাঝে উনি যেটা করতে পারে, যখন উনি চর্ম একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে বাসায় যদি চুলকানোর কমাতে চায় একটু ময়শ্চারাইজার বেশি করে দিবে। যদি এক্সিমা হয়েই থাকে তাহলে সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে ময়শ্চারাইজার একটু বেশি করে দিবে। গোড়ালির ক্ষেত্রে তো দেখা যায় ময়শ্চারটা ভালো মতো হচ্ছে না, এখন হোয়াইট ভ্যাজলিন, হ্যাঁ, ট্রান্সপারেন্ট যেটা, সেটা একটু লং টাইম রাত্রেবেলা লাগিয়ে রাখবে, যেহেতু গোড়ালি ফেটে গেছে ওটাতেও হেল্প করবে, প্লাস ইচিংটাও কমে আসবে। এর পাশাপাশি করতে হবে কি, পরিষ্কার রাখতে হবে। ক্লিনিনেসটা খুব ইম্পর্টেন্ট এখানে পরিষ্কার রাখতে হবে। উনি যেই শুটা পরছে, বদ্ধ জুতা পরছে কিনা বা খালি পায়ে হাঁটছে কিনা, এটাও কিন্তু আমাদের দেখার বিষয়। এখন ওনার এই নিয়মগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, প্লাস এর পাশাপাশি কিছু ময়শ্চারাইজার ব্যবহার করবে আর একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবে। এটা সত্যি কি এক্সিমা, ওনার পরামর্শটি উনি পেয়ে গেছেন। আপনি যেটি বলছিলেন যে স্ক্যাবিজের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানার কথা। স্ক্যাবিসের ক্ষেত্রে তো আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে দিই, পাশাপাশি কিছু নিয়ম মানতেই হবে। নিয়মের মধ্যে আমি যদি বলি স্ক্যাবিসের ট্রিটমেন্ট কতটুকু সাকসেসফুল হবে, এটা ডিপেন্ড করবে ট্রিটমেন্ট প্লাস হচ্ছে কাউন্সেলিং বা হচ্ছে এই পরামর্শ মেনে চলা। যদি সে পরামর্শ মেনে চলে, ওষুধ খায়, তাহলে কিন্তু এটা
সম্পূর্ণরূপে সেরে যাবে, টোটালি কিউরেবল। কিন্তু যদি উনি শুধু ওষুধ খেলো কিন্তু পরামর্শ মানলো না, তাহলে কিন্তু এটা যাবে না। সেই পরামর্শগুলির মধ্যে একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমরা ফার্স্টে বলি তার যত কাপড় চোপড় আছে, বেডশিট, তার হচ্ছে সব কিছু ক্লিন করতে হবে। এটা ক্লিন কিভাবে? আমরা কাপড় চোপড়ের ক্ষেত্রে বয়েল করা পানিতে এটা ধুতে হবে, হ্যাঁ, গরম পানিতে ধুতে হবে। এখন বয়েল করা পানিতে ধোয়ার পর এটা কড়া রোদে দিতে হবে। এখন তো শীতকাল, সেইভাবে রোদ পাওয়া যাচ্ছে না, তো কি করতে পারে? এটা আয়রন করতে পারে। যেই পাশটা কাপড়ের পাশটা শরীরের সাথে লেগে থাকে সেটা আয়রন করে পড়তে হবে। তাহলে দেখা যাবে যে পোকাটা কিল হবে। মাইটটাকে কিল করার পর পরবর্তীতে তখন নতুন করে ডিম পাড়া বা এটা পসিবল হয় না। আবার আরেকটা জিনিস, স্ক্যাবিসে যখন মাইটটা মারা যায়, ডেড বডিটা যখন ডেড শিটটা থাকে, ওই ডেটটার কারণেও কিন্তু চুলকানি হয়। সো এই জন্য ট্রিটমেন্টটা লং টাইম নিতে হয় এবং টোটাল কিউরেবল হওয়া না পর্যন্ত ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না। ট্রিটমেন্টটা পরিবারের সবারই, রোগ যদি উপসর্গ নাও দেখা দেয় তাহলে পরিবারের সবারই নিতে হবে, থাকুক বা না থাকুক পরিবারের সকলকেই এই নিয়ম কানুন এবং ট্রিটমেন্টগুলো নিতে হবে। আরেকজন দর্শকের সাথে আমরা কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনছি, বলুন। হ্যাঁ স্যার, আমার এই যে আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। এই যে আমার ওই কুস্কির দুই সাইডে, লিঙ্গের কুস্কির দুই সাইডে দীর্ঘদিন ধরে আপনার ওই ফাঙ্গাস, ওই যে খালি ঘামে আর দুর্গন্ধযুক্ত ময়লা জমে। আমি পেভিশন, তারপরে ট্রাইকোডার্মা এই জাতীয় অনেক মলম লাগাইছি, কিন্তু আমি এর থেকে কোনো নিস্তার পাচ্ছি না। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, আমরা আগেও এই বিষয়টি নিয়ে একটু কথা বলেছি। ওনার ক্ষেত্রেও একই রকম সমস্যাই মনে হচ্ছে যে উনি পেভিসন দিয়েছেন বা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়েছেন। এই পেভিসন দেওয়ার কারণে, হ্যাঁ, মেইন কালপ্রিট এটা হচ্ছে পেভিসন। কিছু অনলাইনে কিছু এরকম মেডিসিন আছে, হ্যাঁ, ওরা সার্চ দিয়ে দেখে গ্যাকোজিমা, হ্যাঁ, এই টাইপের মেডিসিন গুলো দেওয়ার পর এটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তো আমি তাদেরকে বলবো যে ওনার যদি সত্যি কথা নিরাময় দরকার হয়, প্রথমে আগে মেডিসিন বন্ধ করতে হবে, পাশাপাশি একজন চর্ম বিশেষজ্ঞ দেখায় প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। অ্যান্টি ফাঙ্গাল, উনি তো আর সেইভাবে জানে না যে কোনটা অ্যান্টি ফাঙ্গাল অয়েন্টমেন্ট বা ক্রিম, এই জন্য একজন চিকিৎসকের পরামর্শ বা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ দরকার। যেহেতু এই সমস্যাগুলোতে অনেকেই ভুগছেন, আমাদের গ্রামেগঞ্জেও অনেকেই এই সমস্যায় ভুগছেন, আসলে সকলের ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল জাতীয় ঔষধ ব্যবহার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্যান্য নিয়মকানুন। শীতকালীন বিভিন্ন চর্মরোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খুব সংক্ষেপে কোনো পরামর্শ আপনার রয়েছে কিনা? খুব সংক্ষেপে যদি বলি, কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। শীতকালে যেহেতু ত্বক শুষ্ক হয়ে যায়, শুষ্কতার কারণে তার ময়শ্চারাইজার দিতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি দেখবেন যে অনেকে শীতকালে সানস্ক্রিন ব্যবহার করে না, হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহার না করার কারণে ত্বকটা কিন্তু একটু ডার্ক হয়ে যায়, হ্যাঁ, স্কিন টোনটা যেহেতু ডার্ক হয়ে যাচ্ছে, মাস্ট সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন সানস্ক্রিন কখন ব্যবহার করবে? রোদ না থাকলেও ব্যবহার করবে কিনা? যেহেতু দিনের আলো থাকে, দিনের আলো যদি দেখতে পায় তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন কিন্তু রোদে যাওয়ার 30 মিনিট পূর্বে, প্লাস হচ্ছে রান্না করতে যাওয়ার 30 মিনিট পূর্বে ব্যবহার করতে হয় এই সানস্ক্রিন। থার্ড হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ এই শীতকালে অনেকেই পানি কম পরিমাণে পান করার কারণে ত্বক আরো বেশি শুষ্ক হয়ে যায় এবং হাইড্রেশনের অভাব হয়। তো সেক্ষেত্রে তার কিন্তু পানিটা পান করতে হবে। ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে তার লিস্টে অবশ্যই একটু ফল ফলাদি রাখতে হবে, ফ্রুটস খেতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট। চমৎকার কিছু পরামর্শ আপনার কাছে আমরা পেলাম, যেগুলি পালন করলে আসলে আমাদের শীতকালীন চর্মরোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শীতকালীন যে সকল চর্মরোগ এবং চর্মরোগ থেকে মুক্তি পাবার উপায় সম্পর্কে জেনেছি। আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, কোনটি আসলে ছোঁয়াচে, কোনটি ছোঁয়াচে নয়, অথবা কোন জাতীয় চর্মরোগে স্টেরয়েড ব্যবহার করা যাবে কি যাবে না। এই নিয়ম কানুনগুলো যদি আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মানতে পারি তাহলে অবশ্যই আমরা চর্মরোগ থেকে দূরে থাকতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।